একদিন মধ্যরাতে স্বামী তাকে ঘর থেকে বের করে দিতে বলে। সে কান্নায় ভেঙে পড়ে বলে, আমি তো তোমার বিবাহিত স্ত্রী, আমাকে এভাবে ফেলে দিও না, আমার অপরাধটা কি? কিন্তু স্বামী কোনো কথা শোনে না। সে বলে, তুমি আমার পরিবারের কারো পছন্দের নও, আমি তোমার সাথে আর সংসার করতে পারবো না। স্বামী ঘর থেকে বের করে দেওয়ার পর মেয়েটি নিরুপায় হয়ে ভাইয়ের বাড়িতে যায়। কাঁদতে কাঁদতে ভাইকে বলে, আমার স্বামী আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, দয়া করে তোমাদের বাড়িতে আমাকে একটু আশ্রয় দাও। কিন্তু ভাই ও ভাবি তাকে চরম নির্মমতার সাথে ফিরিয়ে দেয়। ভাই মুখ ফিরিয়ে বলে, আমরা তোমার বোঝা টানতে পারবো না, আমাদের নিজেদের সন্তান আছে, সংসার চালাতে গিয়ে আমাদের নিজেদেরই হিমশিম খেতে হচ্ছে। মেয়েটি আল্লাহর দরবারে হাত তুলে বলে, ইয়া আল্লাহ, তুমি ছাড়া আমার এখন কেউ নেই। স্বামী তো তাকে তাড়িয়ে দিল, নিজের ভাইও আশ্রয় দিতে অস্বীকার করল। একটা অসহায় মেয়ে, যার স্বামী তাকে ডিভোর্স দিয়ে তাড়িয়ে দিয়েছে এবং ভাইও তাকে ফিরিয়ে নিয়েছে। বিচ্ছেদের কষ্ট কেবল সেই বোঝে যে নিজের রঙিন স্বপ্নগুলোকে ভেঙে পড়তে দেখে। মেয়েটির বিচ্ছেদ হয়েছিল বাংলাদেশের একটা মধ্যবিত্ত পরিবারে, বিচারের মাত্র 1 বছর পর। আসল কারণ কি তা সে আজও বুঝতে পারেনি। কখনো স্বামী বলতো, তুমি আমার মা বাবার পছন্দের নও, আবার কখনো বলতো, তোমার মেজাজ আমাদের পরিবারের সাথে মেলে না। মেয়েটি সংসার বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু কিছু সম্পর্ক শুধু একজনের চেষ্টায় টিকে থাকে না। একদিন স্বামী তাকে ডিভোর্স দিয়ে সামান্য কিছু জিনিসপত্র হাতে তুলে দিয়ে বাড়ির দরজা চিরতরে বন্ধ করে দিল। মেয়েটির মা বাবা আগেই মারা গিয়েছিলেন, তাই তার ফিরে যাওয়ার একমাত্র জায়গা ছিল বড় ভাইয়ের বাড়ি। সে কাঁদতে কাঁদতে ভাইয়ের বাড়ি পৌঁছাল। শুরুতে ভাই তাকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করো না, এই ঘর তোমারও, তুমি যতদিন খুশি এখানে থাকতে পারো। কিন্তু ভাবির মুখের দিকে তাকিয়ে মেয়েটি একরাশ অসন্তুষ্টি দেখতে পেল। ভাবি মুখে কিছু না বললেও তার চোখ দুটো স্পষ্ট বলছিল যে সে তাদের উপর একটা বাড়তি বোঝা হয়ে এসেছে। কয়েকদিনের মধ্যেই ভাবির আচরণ বদলে গেল, সংসারের সব কাজ একা একা তার উপর চাপিয়ে দেওয়া হলো। সকালে ঘুম থেকে ওঠা, নাস্তা বানানো, বাচ্চাদের স্কুলের জন্য তৈরি করা, ঘরদোর পরিষ্কার করা, কাপড় ধোয়া, থালা বাসন মাজা, রাতে রান্নাঘর গোছানো, এসবই তার দায়িত্ব হয়ে দাঁড়াল। ক্লান্তির কারণে কোনো বিশ্রাম পেলে ভাবি তক্ত কণ্ঠে বলে উঠল, সারাদিন নবাবজাদির মতো বসেই থাকো, কোনো কাজের তো নও। ভাবির ধারালো কথাগুলো মেয়েটির বুকে তীরের মতো বিঁধত, কিন্তু সে মুখ বুঝে সব সহ্য করত, কারণ তার যাওয়ার মতো আর কোনো জায়গা ছিল না। ভাই যখন অফিস থেকে ফিরত, ভাবি তখন নিরীহ সেজে নন্দের উপর এহসান করার ভান করত। অথচ একসময় এই ভাই নিজের বোনের জন্য জান দিতে প্রস্তুত ছিল। ছোটবেলায় মেয়েটি নানার বাড়িতেই বেশি বড় হয়েছে, কারণ ভাই অসুস্থ থাকায় মা তাকে গ্রামে পাঠিয়ে দিয়েছিলেন। নানুই তাকে আদর স্নেহে লালন পালন করে বড় করেন। যখন তার বিচার বয়স হল, তখন সে শহরে মা বাবার কাছে ফিরে আসে এবং দুর্ভাগ্যবশত যে বছর তার বিচার হয় সেই বছরই নানু মারা যান। একদিন মেয়েটি প্রচণ্ড জ্বরে ভুগছিল, কিন্তু তবুও রান্নাঘরে দাঁড়িয়ে গরম চুলার সামনে রুটি বানাচ্ছিল। ভাবি এসে হুকুমের সুরে বলল, কাল আমার বান্ধবীরা বাসায় আসবে, পুরো ঘর তকতকে পরিষ্কার আর রান্নায় কোনো কমতি যেন না হয়। মেয়েটি খুব কষ্ট করে সাহস জুগিয়ে বলল, ভাবি, আমার শরীর খুব খারাপ, মনে হয় ডাক্তার দেখাতে হবে। ভাবি সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল, যতসব ঢং, যা বলা হয়েছে তাই করো। পরের দিন ভাবির বান্ধবীরা এলে তারা দামি শাড়ি ঘনায় সেজে আসে। মেয়েটি রান্নাঘরে দাঁড়িয়ে তাদের জন্য চানাস্তা ও দুপুরের খাবারের আয়োজন করছিল। তখন ড্রয়িং রুম থেকে এক মহিলা জিজ্ঞেস করল, ওই রান্নাঘরের মেয়েটিকে? ভাবি তাচ্ছিল্যের সাথে বলল, ও আমাদের দূর সম্পর্কের আত্মীয়, কয়েকদিনের জন্য বেড়াতে এসেছে। এই কথা শুনে মেয়েটির হাত কাঁপতে লাগল। ভাবি তাকে নিজের ননদ বলে পরিচয় দিতে লজ্জা পাচ্ছিল। সময় গড়ানোর সাথে সাথে তার অবস্থা ঘরের সাধারণ পরিচারিকার চেয়েও খারাপ হয়ে গেল। কখনো বাচ্চাদের দোষ তার ঘাড়ে চাপানো হতো, আবার কখনো জিনিস হারালে চুরির অপবাদও তাকে সইতে হতো। একদিন ভাবি নতুন দামি সুতি জামার কাপড় কিনে আনল। সে বাড়িতে আসা প্রতিটি মানুষকে ডেকে ডেকে সেই কাপড় দেখাচ্ছিল। সন্ধ্যায় সে কাপড়টি মেয়েটির হাতে দিয়ে বলল, এটা ভালো করে ইস্ত্রি করে দাও, একদম সাবধানে করবে, কাল অনুষ্ঠানে পরব, কোনো গড়বড় যেন না হয়। মেয়েটি অত্যন্ত সাবধানে ইস্ত্রি করতে বসে গেল। কিন্তু ঠিক তখনই ভাবির ছোট ছেলেটি কাঁদতে কাঁদতে দৌড়ে এসে তার পা জড়িয়ে ধরল। আচমকা ধাক্কায় ইস্ত্রিটি এক মুহূর্তের জন্য কাপড়ের উপর বেশি সময় রইল এবং জামার একটা বড় অংশ পুড়ে গেল। ভাবি যখন পোড়া কাপড় দেখল, তখন যেন বাড়িতে কিয়ামত নেমে আসলো। সে বলতে লাগল, তুমি ইচ্ছে করে করেছ, আমার কোনো আনন্দ সহ্য করতে পারো না, তাই আমার ক্ষতি করলে।
মেয়েটি বারবার হাত জোর করে ক্ষমা চাইল, কিন্তু ভাবি কোনো কথা শুনল না। রাতে ভাই ফিরলে ভাবি কাঁদতে কাঁদতে ঘটনাটি এমনভাবে উপস্থাপন করল যা সত্যের চেয়ে অনেক বেশি বাড়িয়ে বলা। সে বলল, আমি তোমার বোনকে এই ঘরে থাকতে দিয়েছি, সম্মান দিয়েছি, দুবেলা খাবার দিয়েছি, আর তার বদলে সে আমার সাথে এই ব্যবহার করল। ভাইয়ের মুখ রাগে লাল হয়ে গেল। মেয়েটি বোঝানোর চেষ্টা করল যে এটি ভুলবশত হয়েছে, কিন্তু ভাই একটি কথাও শুনল না। হঠাৎ ভাই হিংস্র রূপ ধারণ করে বোনের চুল মুঠো করে ধরল এবং টেনে হিঁচড়ে সদর দরজার কাছে নিয়ে গিয়ে চরম ক্ষোভে বলল, তুমি আমাদের জীবন জাহান্নাম বানিয়েছ, বের হয়ে যাও এই বাড়ি থেকে। মেয়েটি অঝরে কাঁদতে কাঁদতে অনুনয় করল, ভাইয়া, মাঝরাতে আমি এই অন্ধকারে কোথায় যাব? কিন্তু ভাইয়ের পাষাণ হৃদয়ে বিন্দুমাত্র দয়া হল না। পরের মুহূর্তেই মেয়েটি ঢাকার এক নির্জন রাস্তার উপর দাঁড়িয়েছিল এবং ঘরের দরজাটি তার মুখের উপর সশব্দে বন্ধ হয়ে গেল। সেটি ছিল এক কনকনে শীতের রাত, আকাশে মেঘ থমথম করছিল, রাস্তাঘাট একদম সুনসান। সে অনেকক্ষণ দরজায় করাঘাত করল, কিন্তু কেউ খোল না। শেষে ক্লান্ত হয়ে রাস্তার পাশে ফুটপাতে বসে পড়ল। তার মৃত মা বাবার কথা মনে পড়ল, যদি তারা বেঁচে থাকতেন তাহলে হয়তো এমন হতো না। কিছুক্ষণ পর সে ভাবল, এখন কোথায় যাবে? তখন হঠাৎ মনে পড়ল গ্রামের প্রত্যন্ত অঞ্চলে নানুর পরিত্যক্ত টিনের ঘরটির কথা। সে সিদ্ধান্ত নিল সেখানে চলে যাবে, অন্তত মাথা গোজার নিজস্ব ছাদ তো পাওয়া যাবে। পায়ে হেঁটে স্টেশনের দিকে রওনা দিল। পথ অনেক দীর্ঘ, কিন্তু তার কাছে অন্য কোনো উপায় ছিল না। ভোরের আয়ানের সময় সে গ্রামে গিয়ে পৌঁছল। নানুর বাড়িটি সত্যিই ভুতুড়ে ও পরিত্যক্ত রূপ নিয়েছিল। দেওয়ালে শ্যাওলা ও কাদা জমেছিল, দরজার লোহায় জং ধরেছিল, উঠোনে বড় বড় আগাছা ও ঝোপঝাড় গজিয়ে উঠেছিল। কাঁপতে কাঁপতে সে দরজার শিকল ধরে ধাক্কা দিল। বেশ কিছুক্ষণের চেষ্টার পর দরজাটি খুলে গেল। ভেতরে ঘুটঘুটে অন্ধকার ও ধুলোবালির আজর, কিন্তু তার কাছে সেই ভাঙা ঘর রাজপ্রাসাদের চেয়ে কম মনে হল না। উঠোনে দাঁড়িয়ে অনেকক্ষণ চারপাশ দেখল, তারপর চোখ দিয়ে অশ্রুধারা নেমে এলো। সে পরম কৃতজ্ঞতায় মাটিতে সেজদায় লুটিয়ে পড়ল এবং আল্লাহর দরবারে লাখো শুকরিয়া আদায় করল যে নিজের একটি ছাদ তো আছে, সেই ছাদ ভাঙা হোক বা জীর্ণ, তবে তা তো তারই। কিছুক্ষণ পর ঘর পরিষ্কার করতে শুরু করল। পুরনো ঝাঁটা নিয়ে ধুলোবালি ঝাড়তে লাগল, প্রতিটি জিনিসের সময়ের পুরুস্তর জমেছিল। দুপুর নাগাদ সে চরম ক্লান্ত হয়ে পড়ল, কিন্তু মনে এক অদ্ভুত শান্তি কাজ করছিল। এখানে তাকে কেউ খোঁটা দেয় না, কেউ গালমন্দ করে না। উঠোনের এক কোণ পরিষ্কার করার সময় হঠাৎ তার হাতের লাঠিটি মাটির নিচে কোনো শক্ত জিনিসে ঠেকল। ধাতব শব্দ শুনে থমকে দাঁড়াল। কৌতূহলী হয়ে হাঁটু গেড়ে বসে হাত দিয়ে মাটি সরাতে লাগল। কয়েক মিনিটের মধ্যেই মাটির নিচে পুরনো লোহার সিন্দুক বা বাক্স দেখা গেল। মেয়েটির হৃদস্পন্দন দ্রুত হতে লাগল। কাপা হাতে আরও মাটি সরিয়ে পুরো বাক্সটি উপরে তুলল। তা কোনো সাধারণ বাক্স ছিল না, কেউ অত্যন্ত গোপনে মাটির নিচে পুঁতে রেখেছিল। সে কৌতূহল ও ভয় মেশানো দৃষ্টিতে বাক্সটির দিকে তাকিয়ে রইল। বুক এত জোরে কাঁপছিল যেন হৃৎপিণ্ড বাইরে চলে আসবে। বাক্সটি দুহাতে তুলে ঘরের ভেতরে নিয়ে এলো। সেটি বেশ ভারী, জং ধরা, তালা প্রাচীন আমলের। হাত দিয়ে খোলার চেষ্টা করল, কিন্তু পারল না। উঠোন থেকে বড় পাথর এনে তালার উপর আঘাত করতে লাগল। দীর্ঘ পরিশ্রমের পর তালা ভেঙে গেল। সে অত্যন্ত ধীরলয়ে ঢাকনাটি তুলল এবং পরের মুহূর্তেই বিস্ময়ে তার শ্বাস আটকে গেল। বাক্সের ভেতরে পুরনো কাপড়ে মোড়ানো অনেক জিনিস সাজানো ছিল। সবার উপরে একটি কাপড়ের পুটলি, তা খুলে দেখল সোনার গহনা, একটি সোনার হার, দুটি কঙ্কন এবং কিছু পুরনো মুদ্রা। সে বিশ্বাসই করতে পারছিল না যে এতদিন বন্ধ থাকা জীর্ণঘরে এত মূল্যবান সম্পদ লুকানো থাকতে পারে। কিন্তু আসল চমক তখনও বাকি ছিল। গহনার নিচে একটি মোটা ফাইল ও কিছু আইনি দলিলপত্র ছিল। ফাইলটি বের করে ধুলো ঝাড়ল। প্রথম পৃষ্ঠায় স্পষ্ট অক্ষরে নানুর নাম লেখা ছিল। সে দ্রুত পাতা উল্টাতে লাগল। সেগুলো ছিল জমির দলিল। গ্রাম থেকে কিছুটা দূরে প্রায় কয়েক একর আবাদি জমি তার নানুর নামে রেজিস্ট্রি করা। মেয়েটি স্তব্ধ হয়ে গেল, কারণ তার পুরো জীবনে কাউকে জমির ব্যাপারে কথা বলতে শোনেনি। দলিলগুলোর নিচে একটি পুরনো খাম পাওয়া গেল, তার উপর নানুর হাতের লেখা। খাম খুলে চিঠি বের করল, বহু পুরনো, বিবর্ণ, কিন্তু লেখা স্পষ্ট। নানু লিখেছিলেন, যদি কখনো এই বাক্স তার কোনো আপনজনের হাতে পড়ে, তবে জেনে রাখো যে এই জমি তার জীবনের শেষ সম্বল। আরও লিখেছিলেন যে কিছু লোভী আত্মীয় জমি দখল করতে চেয়েছিল, তাই আসল দলিল এখানে লুকিয়ে রেখেছিলেন। চিঠির একদম শেষ লাইনে ছিল, এই সব কিছুর মালিক আমার নাতনি, যাকে আমি নিজের কোলে পিঠে করে মানুষ করেছি। চিঠি পড়ে মেয়েটি অঝরে কাঁদতে লাগল।
মনে হলো বহু বছর আগে চলে যাওয়া নানু যেন আজও দূর আকাশ থেকে তার খেয়াল রাখছেন। পরের কয়েকদিন সে দলিলপত্রের আইনি ভাষা বোঝার চেষ্টা করল। আদালতের ব্যাপারে অভিজ্ঞতা ছিল না, ভয়ও ছিল যে কোনো ভুল পদক্ষেপ যেন না হয়। অবশেষে গ্রামের এক অত্যন্ত সম্মানিত বয়োবৃদ্ধ মাতবরের কাছে গেল, যিনি তার নানাকে চিনতেন। তিনি কিছুক্ষণ গভীর মনোযোগ দিয়ে দলিল দেখে অত্যন্ত অবাক হয়ে বললেন, মারে, এই কাগজপত্র যদি আসল হয় তবে এগুলো কোটি টাকার সম্পদ। তুমি ভূমি অফিসে গিয়ে দ্রুত যাচাই করিয়ে নাও। মেয়েটি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, কতটা মূল্যবান? তিনি যে অঙ্কের কথা বললেন তা শুনে তার জ্ঞান হারানোর অবস্থা হল। সেটি কল্পনার চেয়েও অনেক বেশি ছিল। কিন্তু সমস্যা একটাই ছিল, জমিটি বহু বছর ধরে গ্রামের এক প্রভাবশালী লোক জোরপূর্বক দখল করে বসেছিল। গ্রামের সবাই তাকে বাঘের মতো ভয় পেত। তার ধারণা ছিল যে আসল মালিকের কোনো ওয়ারিস নেই। কিন্তু যখন সে জানতে পারল যে আসল দলিল নিয়ে নানুর নাতনি গ্রামে ফিরেছে, তখন সে মেয়েটিকে ভয় দেখাতে শুরু করল। একদিন সন্ধেবেলা মেয়েটি বাজার থেকে ফিরছিল, তখন সেই প্রভাবশালী লোকটির কিছু গুন্ডা তার পথ আটকে দাঁড়াল। একজন হুমকি দিয়ে বলল, দলিল আমাদের হাতে দাও, আর এই জমির আশা চিরতরে ভুলে যাও, নিজের ভালো চাইলে এটাই করো। মেয়েটির পা কাঁপতে লাগল, কিন্তু কোনোভাবে নিজেকে সামলে নিয়ে দ্রুত সেখান থেকে চলে এলো। সেই রাতে ভয়ে ঘুম আসল না। সে ভাবল যে আল্লাহ তাকে এই পথ দেখিয়েছেন, তিনিই রক্ষা করবেন। সাহস হারাল না। পরের দিন জেলা সদরে গিয়ে এক সৎ আইনজীবীর সাথে দেখা করল। আইনজীবী সমস্ত কাগজপত্র পরীক্ষা করে বললেন, আপনার কেস অত্যন্ত শক্তিশালী। এই সরকারি নথিপত্র যদি সঠিক হয় তবে আইনিভাবে জমির পূর্ণ মালিকানা আপনার, এবং আপনি জমি ফেরত পাওয়ার সম্পূর্ণ অধিকার রাখেন। এই কথা শুনে আশার আলো জ্বলে উঠল। কয়েক সপ্তাহ আইনি প্রক্রিয়া চলল। মেয়েটি প্রতিদিন দোয়া করত। এরই মধ্যে একদিন আচমকা তার ভাই ও ভাবি সেই ভাঙা বাড়ির দরজায় হাজির হল। ভাইকে দেখে মেয়েটি পাথরের মতো স্তব্ধ হয়ে গেল। তাদের মুখে এক অদ্ভুত কৃত্রিম মধুরতা। ভাই ভেতরে এসে আদুরে গলায় বলল, কেমন আছিস আমার লক্ষ্মী বোনটি? আমরা তোর জন্য সারাক্ষণ দুশ্চিন্তা করছিলাম। চল বাড়ি চল, আমরা তোকে নিতে এসেছি। আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দে। ভাবিও সুর মিলিয়ে বলল, হ্যাঁ বোন, আমরা সত্যিই লজ্জিত, এবার রাগ ভেঙে বাড়ি চলো। মেয়েটি খুব ভালো করেই জানত যে এই হঠাৎ উথলে ওঠা ভালোবাসার রহস্য কি। গ্রামে ততদিনে কোটি টাকার জমির খবর রাষ্ট্র হয়ে গিয়েছিল। সে জীবনের প্রথমবার অত্যন্ত দৃঢ় ও শক্ত গলায় জবাব দিল, আমি এখানে বেশ ভালো আছি, এবং আমার নিজের বাড়িতেই আছি। আমার এখন আপনাদের আশ্রয়ের কোনো প্রয়োজন নেই। এটাই আমার ঠিকানা, আপনারা এখন যেতে পারেন। ভাবি আমতা আমতা করে বলল, আমরা তো সবসময় তোমার ভালোই চেয়েছি। মেয়েটির মনে ঘৃণা জমলেও বিতর্কে জড়াল না। কিছুক্ষণ পর তারা মুখ কালো করে ফিরে গেল। মেয়েটি ভাবল, আজ যদি তার কাছে এই দলিলগুলো না থাকত, তবে কি তারা তাকে এভাবে নিতে আসত? উত্তরটা তার জানা ছিল। কয়েকদিন পর ভূমি মন্ত্রণালয়ের চূড়ান্ত রেকর্ড থেকে নিশ্চিতকরণ চলে এলো, সমস্ত নথিপত্র শতভাগ আসল, জমি আইনগত তার নানুর। এই সুখ পরে মেয়েটির আনন্দাশ্রু ঝরে পড়ল। মনে হলো আল্লাহ যেন তার ভাঙা জীবনটাকে নতুন করে দিচ্ছেন। পরের দিন সকালে বারান্দায় বসে চা খাচ্ছিল, তখন বাইরে আচমকা হইচই শুনতে পেল। দরজায় গিয়ে দেখল দুটি কালো গাড়ি দাঁড়িয়ে আছে, সেই দখলদার লোকটি ও তার লোকজন। তার চোখে তখনও অহংকার। সে রুক্ষ সুরে বলল, দেখো মেয়ে, তুমি একা মানুষ, ফালতু ঝামেলায় জড়িও না। দলিল ভালো করে আমার হাতে দাও। এই জমি বছরের পর বছর আমার দখলে আছে। ভদ্রভাবে দিয়ে দাও, বদলে যত টাকা চাইবে আমি দিতে রাজি। মেয়েটি বিন্দুমাত্র ভয় না পেয়ে সোজা তার চোখের দিকে তাকিয়ে সিংহীর মতো গর্জে উঠল, এই জমি আমার নানুর আমানত, আর আমি এটা কোনো অবস্থাতেই বিক্রি করব না। লোকটির মুখ ফ্যাকাশে হয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে হুমকি দিয়ে বলল, এই সিদ্ধান্তের জন্য পস্তাতে হবে, বলে চলে গেল। মেয়েটির হাত পা কাঁপছিল সত্যি, কিন্তু সে জানত যে আজ ভয় পেলে সারা জীবনের জন্য সব হারাবে। তৎক্ষণাৎ আইনজীবীকে জানালো। আইনজীবী আশ্বস্ত করলেন যে আইন সম্পূর্ণ তার পক্ষে। কিছুদিন পর আদালতে মামলা শুরু হলো। অপরপক্ষ টাকার জোরে নানা নোংরা কৌশল করল, কখনো ভুয়া সাক্ষী দাঁড় করালো, কখনো শুনানির তারিখ পেছানোর চেষ্টা করল। কিন্তু আসল দলিল মেয়েটির কাছে থাকায় সত্যকে ঢাকা দেওয়া সম্ভব হল না। বেশ কয়েক মাস আইনি লড়াই চলল। এই সময়ের মধ্যে মেয়েটি নানুর ঘর মেরামত করে নিল, দেওয়াল ঠিক করল, নতুন টিন লাগালো, উঠোন সাজালো। এই প্রথম মনে হলো এই জায়গাটি তার আসল আপন ঘর।
একদিন উঠোনে বসেছিল, তখন গ্রামের নানুর সময়ের এক বৃদ্ধা প্রতিবেশী এসে তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন এবং বললেন, মারে, তুই আসলেই অনেক সাহসী মেয়ে, আল্লাহ তোকে আরও শক্তি দিক। তোর নানু খুব ভালো মানুষ ছিলেন, আর এই সম্পত্তির উপর একমাত্র তোরই অধিকার। কয়েক সপ্তাহ পর আদালতে চূড়ান্ত রায়ের দিন ধার্য হল। রায়ের আগের রাতে মেয়েটি সারারাত জায়নামাজে কাটিয়ে দিল, শুধু এই দোয়া করল যে বিচার যেন ন্যায়ের পক্ষে হয়। পরের দিন আদালতে উপচে পড়া ভিড়। মেয়েটির বুক এত জোরে ধরফর করছিল যে নিজের শ্বাসপ্রশ্বাস শুনতে পাচ্ছিল। বিচারক দলিল দেখে রায় ঘোষণা করলেন, সমস্ত অবৈধ দখলদারিত্ব বাতিল, জমির পূর্ণ আইনি মালিকানা মেয়েটির নামে এবং পুলিশ প্রশাসনকে অবিলম্বে জমি খালি করার নির্দেশ। ঐতিহাসিক রায় শুনে মেয়েটির চোখ বেয়ে খুশির অশ্রু নেমে এলো, সে আদালতের বারান্দায় সেজদায় লুটিয়ে পড়ল। এত মাসের যন্ত্রণা, ভয়, অনিশ্চয়তা এক মুহূর্তে উড়ে গেল। অন্যদিকে দখলদার লোকটি চরম অপমান ও ক্ষোভে আদালত চত্বর ছেড়ে চলে গেল। কয়েকদিনের মধ্যেই সরকারি আমিন ও পুলিশের সহায়তায় জমিটি মেয়েটির হস্তগত হল। সে যখন প্রথমবার সেই বিশাল উর্বর জমির উপর গিয়ে দাঁড়াল, চোখ জুড়িয়ে গেল। মাটির একদলা হাতে নিয়ে কপালে ঠেকালো, মনে মনে নানুর আত্মার মাগফেরাত কামনা করল। সেদিন যদি নানু দলিলগুলো মাটির নিচে লুকিয়ে না রাখতেন, তাহলে আজ সে হয়তো ফুটপাতে কিংবা পতিতালয়ে আশ্রয়হীন হয়ে ভেসে বেড়াত। নিজে স্বাবলম্বী হওয়ার পর সেই জমির উপর সে একটি বিশাল আশ্রয় কেন্দ্র ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলল, যেখানে তার মতো স্বামী পরিত্যক্তা, ডিভোর্সি এবং সমাজ ও পরিবার কর্তৃক বিতাড়িত অসহায় মেয়েরা মাথা গোজার ঠাঁই পায় এবং আত্মনির্ভরশীল হতে পারে, যাতে তাদের আর কখনো পাষাণ স্বামী বা নিষ্ঠুর ভাইয়ের দরজায় গিয়ে কাঁদতে না হয়। দেখুন, যখন স্বামীও ছেড়ে দিল এবং নিজের ভাইয়ের ঘরেও আশ্রয় জুটল না, তখন আল্লাহ পাক কিভাবে তার উপর অসীম রহমত ও ইনসাফ নাইল করলেন। বন্ধুরা, এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।